প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমি উপস্থিত হয়েছি ব্যবস্থাপনা বিভাগ অর্থাৎ বিবিএ প্রোগ্রামের চতুর্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা যে শিল্প সম্পর্ক রয়েছে সেই শিল্প সম্পর্ক বিষয়ে 5 নম্বর লেকচার। এবং আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের রোল অফ গভর্নমেন্ট, অর্থাৎ আমরা এখানে আজকে পঞ্চম লেকচারে আজকে অবতীর্ণ হয়েছি এবং আশা করি তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে এবং অবশ্যই ক্লাসটি তোমরা আজকের যে আলোচনা আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এর যে 5 নম্বর চ্যাপ্টার রোল অফ গভর্নমেন্ট, দেখবে যে এখানে কিন্তু শুরুতেই যে জিনিসটি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে আমাদের অর্গানস অফ অর মেশিনারিজ অফ দ্য স্টেট। অর্থাৎ এখানে যে কিছু অর্গান থাকে বা মেশিনারি থাকে, এখানে বিষয়টা এরকম ভাবে যে রাষ্ট্রের যে অঙ্গ থাকে, অর্গান বলতে অঙ্গকে বোঝাচ্ছে, অর্গান থাকে অর্থাৎ একটা স্টেটের পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অঙ্গের হেল্প নিতে হয়। সেই অঙ্গগুলো কি? এখানে শুরুতেই দেখো লেখা যে দ্য লেজিসলেচার। এই যে লেজিসলেচার বা আইন পরিষদ সংস্থার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে দেখবে যে রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধান সহ মৌলিক যে রীতিনীতিগুলো এখান থেকে কিন্তু প্রণয়ন করা হয়। আর আইন পরিষদের যে সদস্য রয়েছেন বা আমাদের যে আইন পরিষদ বলতে আমাদের যে জাতীয় সংসদ, এবং এখানকার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে জনসাধারণের যে প্রত্যক্ষ ভোটে কিন্তু নির্বাচিত হয়ে থাকে। এবং আমরা জানি যে এটা কিন্তু আমরা এই নির্বাচিত যে সদস্য রয়েছেন তারা কিন্তু পার্লামেন্টে সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কের সাথে তারা সম্পৃক্ত যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো প্রণয়ন করে, এবং সেগুলো কিন্তু আমরা বলি যে বেসরকারি বিল, সেই বেসরকারি বিল আকারে কিন্তু সেগুলো আবার সংসদে পাস হয় এবং তারপর সেটা আবার আইনে পাস হয়। তো এই জিনিসটা ছিল আমাদের যে গভর্নমেন্টের দ্বারা আমরা আজকে যে বিষয় সেটি হচ্ছে যে আসলে শিল্প সম্পর্কে মূলত গভর্নমেন্টের কি অবদান বা গভর্নমেন্ট কি করে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই যেই কথাগুলো আসতেছে সেটি হচ্ছে যে এখানে শিল্প সম্পদ, তাহলে আমরা দেখলাম জাতীয় পরিষদ কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে। এর পরের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আমাদের দেখো এক্সিকিউটিভ বলা হচ্ছে, অর্থাৎ নির্বাহী সংস্থা। আমরা নির্বাহী সংস্থা বলতে বোঝায় যে বিভিন্ন যে সরকারি অফিসগুলো রয়েছে, এই বিভিন্ন সরকারি অফিসগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যে আইনসমূহ অর্থাৎ আইন পরিষদ কর্তৃক যখন প্রণীত হয় তা বাস্তবায়ন করাই কিন্তু এই সংস্থাগুলোর কাজ, এই এক্সিকিউটিভের কাজ। এগুলোকে বলা হচ্ছে নির্বাহী সংস্থা। যেমন আমরা যদি বলি যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তর রয়েছে বা সচিবের যে কার্যালয় রয়েছে, মহাপরিচালকের যে দপ্তর রয়েছে, ডেপুটি কমিশনারের যে দপ্তর, জেলা বা থানা বা উপজেলা পর্যায়ের যে সকল দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সংস্থার অধীনে পড়বে। অর্থাৎ এটা হচ্ছে এক্সিকিউটিভ অর্থাৎ নির্বাহী সংস্থা। যেমন এখানে আমরা যদি শ্রমের কথা চিন্তা করি তাহলে দেখবো যে শ্রম মন্ত্রণালয় রয়েছে, আমাদের শ্রম বা জনশক্তি মন্ত্রণালয়, সেখানকার শ্রম পরিচালক থাকবে, সেখানকার যুগ্ম শ্রম পরিচালক থাকবে, উপশ্রম পরিচালক থাকবে, এবারে সহকারী শ্রম পরিচালক। এভাবে আস্তে আস্তে কিন্তু ক্রোনোলজিক্যালি এই জিনিসগুলো নিচের দিকে নেমে আসবে, সব শেষে আসবে শ্রম কর্মকর্তা বা আমরা যেটা বলি লেবার অফিসার। তো এইভাবে জিনিসগুলো চলে আসে। আর সবশেষে দেখো যে জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগের সংস্থা। অর্থাৎ এখানে এই সংস্থাটা কি সুপ্রিম কোর্ট, তারপরে যে হাইকোর্ট বা জজ কোর্ট বা যে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তারপরে এই যে বিভিন্ন ধরনের জুরি বোর্ড বা বিচারকের বোর্ড বসে সেগুলা, বা শ্রম যে আদালত রয়েছে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু গঠিত। এই জিনিস এটার নাম হচ্ছে জুডিশিয়ারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে আজকে যে তিনটি জিনিস, এটা কিন্তু আমাদের একটা রাষ্ট্রের যে শিল্প সম্পর্ক আনয়নের যে নীতিগুলো, এই নীতিগুলো প্রণয়নের জন্য কিন্তু এই তিনটি জিনিস কাজ করে বা তিনটি অঙ্গ কাজ করে। আমরা অলরেডি দেখলাম যে আসলে অর্গানস অর মেশিনারিজ অফ স্টেট। তো ঠিক আছে, এবারে দেখো আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। এখানে আসলে কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা আমরা যে শিল্প সম্পর্কের কথা বলছি, এই শিল্প সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যদি বলি বা শিল্প সম্পর্ক আনয়নের ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে আসলে গভর্নমেন্টের দায় দায়িত্বটা কথা। আচ্ছা, তাহলে দেখো শুরুতেই গভর্নমেন্ট আসলে কি কি করতে পারে আমরা সেই জিনিসটি নিয়ে কথা বলছি। ক্রিয়েটিং ডেমোক্রেটিক রাইটস এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে যে একটা তোমার গণতান্ত্রিক যে একটা অধিকার প্রতিষ্ঠার কথা বলছি এবং এটার যে একটা উন্নয়ন, সেই উন্নয়নের কাজটা কিন্তু গভর্নমেন্ট করে থাকে। ডিটারমাইনিং মিনিমাম ওয়েজ, তোমরা জানো যে মিনিমাম ওয়েজ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে ৮,২০০ টাকা ২৫০ টাকা করে দেয়। তাহলে এই যে মিনিমাম ওয়েজটা ডিটারমাইন করার জন্য কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ধরনের পলিসি মেক করে এবং
পরবর্তীতে কিন্তু এটি আইন আকারে প্রকাশিত হয় বা আইন আকারে সেটি কিন্তু আবার প্রজ্ঞাপন জারি হয়। এরপরে দেখো রিডিউসিং অবস্টেকলস ফ্রম লেবার ডিসপিউট। এই যে লেবারের যে ডিসপিউট বা তোমার শ্রমের যে বিরোধ, আমরা বলি শ্রম বিরোধ, এই শ্রম বিরোধের থেকে উদ্ভূত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন জনগণের কোনো ক্ষতি না করতে পারে বা জনগণের যে একটা বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলো রিডিউস করার জন্য কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু কাজ করে থাকে। তারপরে দেখো যে এনশিওর সোশ্যাল সেফটি, যে সামাজিক নিরাপত্তা আনয়নের জন্য অর্থাৎ শিল্প সম্পর্ক জরুরি। কেননা যদি শিল্প সম্পর্কে গভর্নমেন্ট যদি এখানে হস্তক্ষেপ না করে তাহলে সেক্ষেত্রে বা কোনো একটা আইন প্রণয়নে যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু একটা ফার্মে এই তোমার হচ্ছে যে শ্রমিক অসন্তোষ থাকে, আমরা যেটা বলি ডিসস্যাটিসফ্যাকশন অফ এমপ্লয়ি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই শ্রমিক অসন্তোষ দেখার কারণে বিভিন্ন ধরনের এখানে কি অস্বস্তিকর একটা পরিবেশ বা অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করতে পারে। সেই অবস্থা থেকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পলিসি করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে জনসাধারণের যে অসুবিধা হয় শিল্প বিরোধের কারণে এই অসুবিধাগুলো নিরসনের জন্য কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করার মাধ্যমে শিল্প সম্পর্কে আসলে একটা দায় দায়িত্ব পালন করে থাকে। এরপরে দেখো লেখা রিমুভ ইনকাম ডিসক্রিমিনেশন, বলা হচ্ছে যে একটা মানে এই যে আমরা বলি সাধারণত যে পুঁজিবাদী রাষ্ট্রে কি হয় যে যারা বড় তারা বড় হচ্ছে, যারা ছোট তারা আরো ছোট হয়ে যাচ্ছে। তো শ্রমনীতি যদি ঠিক থাকে, অর্থাৎ এখানে ন্যূনতম মজুরি যদি ঠিক থাকে, বিক্রয় মূল্য কতটুকু থাকবে সেটা নির্ধারিত, কার্য পরিবেশ সুনিশ্চিত থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে কিন্তু দুই ধরনেরই আমাদের যে অধিকার সেই অধিকার কিন্তু প্রতিষ্ঠা পায়। অর্থাৎ শ্রমিকদের অধিকারও যেমন প্রতিষ্ঠা পায় সেখানে তেমন মালিক পক্ষের অধিকারও প্রতিষ্ঠা পায়। তো সেক্ষেত্রে এখানে একটা সমন্বয়ের একটা চেষ্টা থাকে এবং এই সমন্বয়ের চেষ্টাটার কারণে দেখা যায় যে আমাদের যে ইনকাম ডিস্ট্রিবিউশন সেটি কিন্তু অনেকটাই হ্রাস পায় বা আয় যে বৈষম্য সেটি কিন্তু হ্রাস পায়। এরপরে দেখো এনশিওর ইকুয়াবিলিটি অফ পাওয়ার। আসলে পাওয়ার এখানে দুই ধরনের, একটা হচ্ছে ম্যানেজমেন্টের পাওয়ার আর একটা হচ্ছে এমপ্লয়িদের পাওয়ার। আবার এমপ্লয়িদের পাওয়ার বলতে কিন্তু এখানে যে শ্রমিক ইউনিয়ন আমরা বলি বা লেবার ইউনিয়ন বলি বা শ্রমিক সংঘ বলি, এদের কিন্তু যে পাওয়ার বা এখানে আবার দেখা গেল যে পলিটিক্যাল বিভিন্ন ধরনের সিগনিফিকেন্স বা পলিটিক্যাল বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স এগুলো কিন্তু আসে। এই যে পাওয়ারের যে একটা তোমার মানে ইকুয়ালিটি, সমতা এখানে বলা হচ্ছে, অবশ্যই এটি কিন্তু নিশ্চিত করে সরকার এবং এটা সরকার নিশ্চিত করার মাধ্যমে কিন্তু শিল্প সম্পর্ক আনয়নের ক্ষেত্রে একটা সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে দেখো রিজার্ভ ইন্টারেস্ট অফ পাবলিক, এই যে জনগণের যে স্বার্থ, এখানে জনগণের স্বার্থ তোমার হচ্ছে যে স্বার্থ সংরক্ষণ করা হয়েছে এবং জনগণের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন ধরনের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হয়। এই ক্ষমতা নিয়ন্ত্রণটা দুই পক্ষের হতে পারে, মালিকের ক্ষমতা নিয়ন্ত্রণ হতে পারে আবার শ্রমিকদের ক্ষমতা নিয়ন্ত্রণ হতে পারে। অর্থাৎ by controlling the power of employees or employers, government takes a vital role in building or industrial relation. নেক্সট টপিক দেখো মেইনটেইন ব্যালেন্স অফ পাওয়ার এন্ড লিবার্টি। এই যে এখানে বলা হলো শক্তি এবং স্বাধীনতার যে একটা ব্যালেন্স কন্টিনিউ করা বা ব্যালেন্স মেইনটেইন করা, এই ব্যালেন্স মেইনটেইনটা কিন্তু এটাও কিন্তু গভর্নমেন্ট একটা ভাইটাল রোল প্লে করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পক্ষ, অবশ্যই এই দুইটা পক্ষের ভিতরে এই যে ব্যালেন্সটা অর্থাৎ পাওয়ার এন্ড লিবার্টির যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু মেইনটেইন করাটাও একটা গভর্নমেন্টের কাজের অংশ। এবার দেখো টেক ইনিশিয়েটিভ টু রিডিউস এমপ্লয়মেন্ট। আমরা সবাই জানি যে আসলে আনএমপ্লয়মেন্টের যে একটা বোঝা, একটা কার্ড, সেটা কিন্তু একটা রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে বা একটা রাষ্ট্র কিন্তু অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা একটা খারাপ দিক বয়ে আনে বেকারত্বের হারটা। তবে সেক্ষেত্রে এই যে বেকারত্বের যে হার, সে হারটাকে রিডিউস করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের তোমার হচ্ছে নীতি নির্ধারণ করে এবং বিভিন্ন ধরনের শিল্প বান্ধব, আমরা বলবো বিভিন্ন শিল্প বান্ধব নীতি নির্ধারণ করে, যাতে করে আরো উদ্যোক্তার সৃষ্টি হয়, আরো নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সেখানে যেন অনেক বেশি মানুষের কর্মসংস্থান হয়, এই দিকটাও কিন্তু সেখানে দেওয়া হয়। এবং সরকার কিন্তু এটাও কিন্তু ঠিক যে এই আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থানের সৃষ্টি করে কিন্তু এই প্রতিষ্ঠানের বা একটা দেশের যে শিল্প সম্পর্ক, সেই শিল্প সম্পর্ক কিন্তু একটা সৃষ্টিতে বা সুসম্পর্ক সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে থাকে। তো আমরা এটা দেখলাম যে গভর্নমেন্ট আসলে কি করে, রেসপন্সিবিলিটিস অফ গভর্নমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। আমরা এবারে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের laws or legislations and policies of the state in connection with industrial relations। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে
যে আসলে কি কি ল বা কি কি পলিসি বা পন্থা আসলে স্টেটের সঙ্গে আছে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ। আসলে বাংলাদেশ কি কি করে বা বাংলাদেশের বাইরেও আর কি কি হতে পারে বা বাংলাদেশে এর আগে কি কি ছিল। তোমরা দেখবে যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু কিছু আইন এবং নীতির কথা বলা হচ্ছে। ওয়ার্কার্স কম্পেনসেশন অ্যাক্ট, আসলে এই যে শ্রমিকদের যে ক্ষতিপূরণ আইন 1923, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের জানা উচিত যে আসলে আমাদের যে ক্ষতিপূরণ আইন রয়েছে সেটা কিন্তু 1923 একটা আইন। তাহলে এটা একটা আইন, অনেকগুলো আইনের মধ্যে অনেক, এখানে কিন্তু পাকিস্তান পিরিয়ড বলি বা তারও আগে ব্রিটিশ পিরিয়ড বলি, আমরা একটু পরে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যে ব্রিটিশ পিরিয়ডে বা পাকিস্তান পিরিয়ডে বা বাংলাদেশ স্বাধীনতার পরে বিভিন্ন সময় কিন্তু এই শ্রমিকদের এবং ব্যবস্থাপনার মধ্যকার যে একটা তোমার কালেকটিভ বার্গেনিং, এই বার্গেনিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের নীতি বা বিভিন্ন ধরনের যে ল প্রণয়ন করা হয়েছে এবং ফলশ্রুতিতে সেগুলো কিন্তু আইনে কনভার্ট হয়েছে, আইন করা হয়েছে। এবং এই কি কি আইন করা হয়েছে এখানে দেখো, যেমন আমাদের এখানে বলা হচ্ছে আমরা শ্রমিকদের ক্ষতিপূরণ আইন 1923, এরপরে দেখো ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1927, 1927 অর্থাৎ ট্রেড ইউনিয়ন আইন বলা হচ্ছে 1927। এরপরে দেখো যে দ্য মাইন্স লেবার অ্যাক্ট, অর্থাৎ আমাদের যে খনিজ শ্রমিক রয়েছে সেই খনিজ শ্রমিকদের আইন 1934। এরপরে দেখো দ্য ওয়ার্কম্যান সিকিউরিটি অ্যাক্ট 1934, অর্থাৎ যে মজুরি প্রতিশোধ আইনের কথা বলছি সেই মজুরি প্রতিশোধ আইন আমাদের 1934। তারপরে দেখো দ্য এমপ্লয়ার্স লায়াবিলিটিস অ্যাক্ট, অর্থাৎ আমাদের যে আমরা যদি নিয়োগকর্তার দায়ের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দায়টা হচ্ছে আমাদের 1938 এসে। এরপরে দ্য ওয়ার্কম্যান সিকিউরিটি অ্যাক্ট, নিরাপত্তার আইন, সেটা কিন্তু 1934। এরপরে আমাদের চিলড্রেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট, অর্থাৎ আমরা যেটা বলছি যে শিশু নিয়োগ আইন, যে শিশু শ্রম বা শিশু নিয়োগ আইন, অর্থাৎ এটা হচ্ছে কত আমাদের 1938। এই বিষয়গুলো আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের প্রেক্ষিতে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ধরনের আইন তৈরি হয়েছে। এবং সবশেষে যেটা আমরা বলছি চিলড্রেন লেবার প্রহিবিট অ্যাক্ট, অর্থাৎ আমাদের যে শিশু শ্রম বন্ধ করতে হবে, এই যে শিশু শ্রম বন্ধ করার আইন, এটা হচ্ছে 1930, 1930। এরকম কিন্তু বিভিন্ন ধরনের আইন রয়েছে এবং যেগুলো বাংলাদেশের এখন পর্যন্ত কার্যকর রয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবং অবশ্যই আমরা জানি যে ল কিন্তু সমস্যা সমাধানের জন্যই সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। তো এবারে আমরা দেখব যে আসলে আমাদের যে এর পরের যে টপিক সেটি দেখো ট্রেন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইন বাংলাদেশ। দেখো এখানে বলা হচ্ছে যে যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটার কথা এখানে আমরা যখন আলোচনা করবো আসলে যে গতি ধারার কথা আমরা বলছি, যে গতি ধারা বাংলাদেশের যে গতি ধারা সেগুলো আমরা শুরুতে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, অর্থাৎ এখানে শিল্প সম্পর্কের যে বাংলাদেশের যে গতি সেই বাংলাদেশের গতিতে আমরা দেখতে পাবো যে আসলে কি কি ধরনের ঘটনাগুলো ঘটে বাংলাদেশে, এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের ট্রেন্ড। তাহলে এখানে আমরা বলছি যে শিল্প বিরোধ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস। এই ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস একটা জিনিস যদি খেয়াল করি তাহলে দেখবো যেখানে কিন্তু এখানে বিভিন্ন ধরনের শিল্প বিরোধ দেখা দিতে পারে। যেমন আমরা যদি বলি শিল্প বিরতি কিন্তু সাধারণত আমরা চার ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কর্মবিরতিহীন শিল্প বিরতি, অর্থাৎ কর্মবিরতি থাকবে না এরকম। আরেকটা হচ্ছে কর্মবিরোধী সংক্রান্ত, অর্থাৎ কর্ম একবারে বিরতি থাকবে শিল্প বিরোধ। আরেকটা হচ্ছে শ্রম আদালতে প্রেরিত, শ্রম আদালতে যাবে এরকম। আরেকটা হচ্ছে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল শিল্প বিরোধ। আসলে এখানে আমাদের যে পোশাক শিল্প রয়েছে, পাট শিল্প রয়েছে, বর্তমানে যে বস্ত্র শিল্প, কয়লা খনি, যে স্টিল শিল্প ইত্যাদিতে বিভিন্ন শ্রমিক কিন্তু কাজ করে এবং এসবে দেখি আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে শিল্প বিরোধ লক্ষ্য করা যায়। এবং এই শিল্প আইনের যে সঠিক প্রয়োগের অভাব এবং সামাজিক যে ন্যায় বিচার এবং সুশাসনের অভাব, এই সুশাসনের অভাবে কিন্তু দেখা যায় শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের বিরোধের কিন্তু সৃষ্টি হয়। তো এটা ছিল শিল্প বিরোধ। আর তার নিচে যেটা দেখো যে শিল্প বিরোধের বহিঃপ্রকাশ বলা হচ্ছে, অর্থাৎ ডিসক্লোজ অফ ডিসপিউটস, অর্থাৎ শিল্প বিরোধের বহিঃপ্রকাশ। আমরা দেখতে পাই কি শিল্প বিরোধের বহিঃপ্রকাশ অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেমন বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড, বিভিন্ন জায়গায় ভাঙচুর, হ্যাঁ, বা বিশেষ করে যে গার্মেন্টস সেক্টরে যে বাংলাদেশে সেই গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ধরনের ঘটনা দেখা যায়। এটি কিন্তু বহিঃপ্রকাশ এবং যা একটা দেশের জন্য কিন্তু খুবই দুঃখজনক এবং পরিবহন ক্ষেত্রেও কিন্তু এর একটা বিশেষ প্রভাব পড়ে। হ্যাঁ, এবং পরিবহন ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের শিল্প বিরোধ দেখতে পাই। তো যাই হোক, এরপরে যে দেখো সেটেলমেন্ট অফ ডিসপিউটস, অর্থাৎ শিল্প বিরোধ যে নিষ্পত্তি,
অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে দেখবো যে শিল্প বিরোধ যে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, সেটা আমরা সবাই জানি। এবং সেজন্য কিন্তু অবশ্যই এর নিষ্পত্তি হওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। এবং আমরা দেখতে পাই যে অধিকাংশ বিরোধ কিন্তু এই যে কর্পোরেশন বা জাতীয় যে পর্যায়, আমরা কিন্তু গতদিনে আলোচনা করেছিলাম জাতীয় পর্যায়, সেই জাতীয় পর্যায়ের নিষ্পত্তি হয়ে থাকে। এবং বেসরকারি প্রতিষ্ঠানে মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিরোধ নিষ্পত্তি যদি না হয়, তাহলে কিন্তু এখানে সরকার আবার হস্তক্ষেপ করে। এবং এই যেমন ধরো প্রয়োজনে সরকার কিন্তু ন্যূনতম মজুরি নির্ধারণ করে, বা এই ধরনের বিভিন্ন ধরনের আইন কানুন সেগুলো প্রয়োগ করে, আবার সেগুলো আইন প্রণয়ন করার পরে সেগুলো আবার বাস্তবায়নের চেষ্টা করে। তো সেক্ষেত্রে এই শিল্প বিরোধের কিন্তু নিষ্পত্তি করা হয়। এরপরে দেখো ট্রেড ইউনিয়ন, বাংলাদেশের যদি ট্রেড ইউনিয়নের কথা বলি, যদি টপিক, যেমন ধরো তোমার 1965 সালের যে কারখানা আইন ছিল, সেই কারখানা আইন সত্তা কতগুলো পরবর্তীতে কিন্তু এই আইনটাকে বাতিল করে পরবর্তীতে বাংলাদেশ শ্রম আইন করা হয়েছিল। যাই হোক, তো সেই 2006 সালে কিন্তু এই আইনটি পাশ হয়েছিল। এবং আইনটির যে দুর্বল দিক, এই দুর্বল দিকগুলো আবার সংশোধন করে পরবর্তীতে কিন্তু বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2013 আইন পাশ করা হয়েছিল। এবং এই আইনে আমরা দেখতে পাই যে শ্রমিক নিয়োগ, মালিক এবং শ্রমিকের সম্পর্ক, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ, মজুরি প্রতিরোধ, ট্রেড ইউনিয়ন গঠন, এরপরে শিল্প বিরোধের যে মানে উত্থাপন এবং নিষ্পত্তি, তারপরে শ্রমিকের স্বাস্থ্য বা নিরাপত্তা বা কল্যাণ এবং চাকরির যে অবস্থা, এই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে কিন্তু, বা এই সংশ্লিষ্ট বিষয় যেগুলো নিয়ে বিভিন্ন ধরনের যে আইনগুলো ছিল, সেই সকল আইনের সংশোধন করা হয়েছিল। এবং সেই সব আইনের কিন্তু মানে সংহতকরণ কল্পেই কিন্তু এই জিনিসটি প্রণয়ন করা হয়েছিল 2013 সালে, এবং সেটার নাম ছিল বাংলাদেশ শ্রম সংশোধন আইন। এরপরে আমরা যদি দেখতে পাই যে ইপিজেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ল, অর্থাৎ ইপিজেড এর সাথে যে সংগতি রেখে যে আইনগুলো করা হয়েছিল, এটা কিন্তু সময়ের প্রয়োজনে বাংলাদেশে যে ইপিজেড রয়েছে, সেই ইপিজেড এর যে শ্রমিক কর্মীগুলো রয়েছে তাদের যে কল্যাণ এবং এদের কল্যাণ সাধনের জন্য এবং শিল্প সম্পর্ক স্থাপনের জন্য 2010 সালে কিন্তু এই আইন প্রণয়ন করা হয়েছিল। এবং এই আইনে যে শ্রমিক কল্যাণ সমিতি গঠন এবং পরিচালনা সংক্রান্ত যে বিধানাবলী রয়েছে, সেই বিধানাবলী, এরপরে হচ্ছে মালিক এবং শ্রমিকদের যে আচরণ, সে আচরণ, বিরোধ, মীমাংসা এবং সালিশের যে বিষয়বস্তুগুলো ছিল বা বিধানাবলীগুলো ছিল, সেই বিধানাবলীগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে। আমরা যদি আবারও তাকাই, দেখবো যে এই যে লোয়ার ওয়েজ রেট, যেটাকে বলছি আমরা, যে ন্যূনতম মজুরি হার নির্ধারণ করা, আসলে এই আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি যে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা কিন্তু সম্ভাবনাময় খাত হচ্ছে এই গার্মেন্টস শিল্প। তো এই গার্মেন্টস শিল্পে প্রায় সময় দেখা যায় যে শ্রমিকদের মধ্যে অসন্তোষ লেগে আছে, এবং ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের শিল্প বিরোধ আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে সেটা দেখা যায় অনেক সময় অগ্নিকাণ্ড, ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমরা এই যে বাংলাদেশ সরকার তখন কি করলো, একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করলো, এবং সেই নির্ধারণ করে সেটি 2010 সালে সেটি কিন্তু আবার আইন প্রণয়ন করা হয়। এবং এতে কোন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীর জন্য কিন্তু মানে নির্ধারণ করা হলো যে কোন স্তরের কোন কর্মকর্তা কর্মচারীর জন্য কতটুকু মজুরি হবে। এটা কিন্তু পার্মানেন্ট থেকে গেল, অর্থাৎ এর কম মজুরি কিন্তু দিতে পারবে না। ফলশ্রুতিতে এটা সরকার নির্ধারণ করে দিল, এবং বিভিন্ন যে ভাতা সময় রয়েছে, এই ভাতা সময়গুলো কিন্তু নির্ধারণ করে দিল। যাই হোক, আবার দেখো ন্যাশনাল যে লেবার ল, আমরা বলছি শ্রম নীতি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা, যে জাতীয় শ্রম নীতির কথা কেন বললাম আমরা। এই জাতীয় শ্রম নীতিটা কেমন, আসলে বিশ্বায়নের এই যুগে মুক্তবাজার অর্থনীতি এবং এই মুক্তবাজার অর্থনীতির চাপ মোকাবেলা করার জন্য, এবং 2021 সালের যে বাংলাদেশের একটা মধ্যবর্তী আয়ের দেশে পরিণত হবে, এই যে একটা স্বপ্ন ছিল বাংলাদেশের, হ্যাঁ, যেটি অবশ্যই আমরা এখন বর্তমানে যে তোমার হচ্ছে যে মোটামুটি হয়তো পৌঁছে গেছি সেই লেভেলে। এবং সেটা পৌঁছানোর জন্য কিন্তু দেখবে শ্রম নীতি 2012, এই 2012 সালে কিন্তু শ্রম নীতিটা তোমার হচ্ছে নতুন করে প্রণয়ন করা হলো। এবং এটারও বিভিন্ন উদ্দেশ্য ছিল। শ্রম নীতির বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে ছিল যে উৎপাদন এবং সেবা শিল্পে শ্রমিকদের যেন অধিক ব্যবহার, বেকারত্ব হ্রাস, শিক্ষার হার বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তির বিকাশ, এগুলো ছিল। আবার বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা, আবার উৎপাদনমুখী যে বৈষম্যগুলো রয়েছে, সে বৈষম্যহীন, শোষণহীন এবং নিরাপদ আমরা একটা কর্ম পরিবেশ বা স্বাস্থ্যসম্মত একটা কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য কিন্তু এই 2012 সালের যে শ্রমনীতি, সেই শ্রমনীতিটি কিন্তু প্রণয়ন করা হয়েছিল। সর্বোপরি সব ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে শ্রমিকদের যে অধিকার বা শ্রমিক যে প্রতিষ্ঠা, সে বা মর্যাদা, সেই জিনিসগুলো কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল।
তো এই ছিল আমাদের এখানকার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন বাংলাদেশের ট্রেন্ড। আমরা এখানে যেটা আলোচনা করলাম যে গতিধারা, অর্থাৎ এইখানে যে টপিকস গুলো নিয়ে বাংলাদেশ কাজ করেছে সেই জিনিসগুলো। এরপরে আমরা যে টপিকসটি আলোচনায় যাব সেটি হচ্ছে তোমরা যে কজেস ফর ডিটোরিয়েটিং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে আসলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সেই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসটা কিন্তু অনেকটা নিম্নমুখী বা নিম্নগামী বা আসলে নেগেটিভ একটা সাইড। তো এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস আসলে এই নেগেটিভিটিটা কেন, বা এই যে একটা অবনতি, সেই অবনতির আসলে কারণগুলো কি, সেই কারণগুলো কি কি হতে পারে, বা আসলে কেন শ্রমিক এবং যে ম্যানেজমেন্ট তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে সুসম্পর্কের রূপ নেয় না। তো সেই জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারি অনায়াসে। সেটা হচ্ছে দেখো, জব সিকিউরিটির কথা বলা হচ্ছে। অনেক সময় চাকুরির যে নিরাপত্তা, এই চাকুরির নিরাপত্তার শুরুতে যে কারণ, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে চাকুরির নিরাপত্তা। আসলে চাকুরির নিরাপত্তা, এই আমরা সবাই জানি যে আসলে বিভিন্ন কর্মী কিন্তু, প্রত্যেকটা কর্মী তাদের শ্রমের বিনিময়ে কিন্তু বিভিন্ন ধরনের অর্থ পায় এবং ব্যক্তিগত পারিবারিক প্রয়োজন তারা নির্বাহ করে। কিন্তু যখন দেখা যায় যে এই চাকরি যেটা করছে একটা কর্মী, সেটা কিন্তু পার্মানেন্ট না, বা সেটির একটা সিকিউরিটি বা নিরাপত্তার একটা অভাব পরিলক্ষিত হচ্ছে, তখন কিন্তু সে কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে খুব বেশি ভালো আচরণ করতে পারে না। তাহলে সেক্ষেত্রে এই চাকুরির যে নিরাপত্তার অভাব, এটা কিন্তু শিল্প সম্পর্কে অবনতি ঘটায় এবং এটি অন্যতম একটি কারণ। এরপরে দেখো ওয়েজেস স্ট্রাকচার। আমরা এরকম বিভিন্ন কিছু বলতে পারি, যেমন ওয়েজেস স্ট্রাকচারের কথা বলছি। এই যে কর্মীদের যে মজুরি, সেই মজুরির যে প্রদান করা হয়, সেই প্রদানের যে একটা তোমার মাপকাঠি রয়েছে, বা উপযুক্ত মজুরি যদি অনেক সময় প্রদান করা না হয়, সেক্ষেত্রেও কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে এমপ্লয়ের একটা তোমার বিভেদ দেখা যায়, বা সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কের অবনতি ঘটে। এরপরে বিভিন্ন ডেমোক্রেটিক যে আউটলুক, আমরা যদি বলি যে আসলে প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে যদি কর্মীদেরকে অংশগ্রহণ করা হয়, অনেক সময় অংশগ্রহণ করানো হয় না। তো সেক্ষেত্রে যদি দেখা যায় ব্যবস্থাপনার বিভিন্ন নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণের সময় যদি কর্মীরা অংশগ্রহণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। হ্যাঁ, যদিও সেটির ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, আমরা পরে সেগুলো আলোচনা করবো, কিন্তু এখানে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গিতে কিন্তু তখন মূল্যায়ন করতে পারে কর্মী। আর যদি দেখা যায় যে না, আহ, তাদের অধিকার বা তাদের যে মানে তারা তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারটা তারা পাচ্ছে না প্রতিষ্ঠান থেকে, বা তাদের যে একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে না, তারা প্রতিষ্ঠানে যদি না দেখতে পায়, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যবস্থাপনার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়। এরকম অনেকগুলো কারণ, যেমন আমরা যদি বলি স্কোপ অফ প্রমোশন, পদোন্নতির যে বিষয়, সেটির একটা বিষয়। সুপারভিশন সিস্টেম, আমার যে প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তাদের যে তত্ত্বাবধান, তাদের যে পর্যবেক্ষণ, সেটার মাত্রা আসলে কেমন, সেটি আসলে ফ্রেন্ডলি কিনা, বা সেটি আসলে ওই প্রতিষ্ঠানের জন্য কনভিনিয়েন্ট কিনা, বা ওই যে যারা কর্মী থাকবে তাদের আসলে জিনিসটা কতটুকু ইতিবাচক ভাবে নিচ্ছে, এই সবকিছুই কিন্তু আসলে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ের যে মধ্যকার সম্পর্ক, সেটি কিন্তু তোমার সুসম্পর্কের রূপ নেয়, কিংবা অনেক সময় খারাপ সম্পর্কের রূপ নেয়। তো এরপরে লেক অফ পাওয়ার ইমপ্লিমেন্টেশন অর লেবার লস। আসলে এই অনেক সময় লেবার লস বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ধরনের ল্যাগ থেকে যায়, অর্থাৎ এখানে সঠিকভাবে লেবার ল গুলো প্রণয়ন হয় না, আবার অনেক সময় প্রণয়ন হলেও সেটির বাস্তবায়ন সঠিকভাবে দেখা যায় না। এরপরে ল্যাক অফ ট্রেনিং, এখানে দেখা যায় যে অনেক সময় প্রশিক্ষণের অভাব থাকে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে কর্মীগুলো থাকবে, সেই কর্মীগুলো অনেক সময় তাদের মানে তাদের কর্মীদের কিন্তু কাজের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, কিন্তু তাদের যে মানসিকতার পরিবর্তন, সেটি কিন্তু ট্রেনিং এর মাধ্যমেই আনয়ন করা সম্ভব হয়। কিন্তু যথার্থ ট্রেনিং বিভিন্ন প্রতিষ্ঠানে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা পরিবর্তিত যে একটা প্ল্যান, সেই প্ল্যানই কিন্তু কর্মীরা সেভাবে মনোযোগী হতে পারে না, বা সেক্ষেত্রে কিন্তু ওই প্ল্যানটিকে বা পরিবর্তিত যে প্ল্যান, সেটিকে কিন্তু আসলে খুব ভালোভাবে বা ইতিবাচক ভাবে কিন্তু তারা নেয়। তো সেদিক থেকেও কিন্তু দেখা যায় যে প্রশিক্ষণের অভাবে এই ম্যানেজমেন্টের সঙ্গে এমপ্লয়ির কিন্তু একটা দূরত্ব তৈরি হয়, এবং আমরা দেখতে পাই যে এখানে শ্রমিক অসন্তোষ লেগেই থাকে, বা শিল্প বিরোধ সেখানে লক্ষ্য করা যায়। এরপরে দেখো কমিউনিকেশন গ্যাপ, আমি অলরেডি বলেছি যে দূরত্ব সৃষ্টি হয়, এবং র্যাপিডলি ডিসিশন, অনেক সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে দেখা যায় যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন এই বিভিন্ন ধরনের নীতিগত সিদ্ধান্ত অনেক সময় নিতে হয়, তো সেক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটতে পারে, বা যে কোনো সময় যে কোনো বিপরীত পরিস্থিতি আসলেই কিন্তু অনেক সময় দ্রুত পরিস্থিতিতে একেবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো সেক্ষেত্রে যখন এখানে শুধু ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ করলো, বাট কর্মীরা হয়তো সেখানে অংশগ্রহণ করলো না, তাহলে এই কর্মীরা না জানার ফলে, বা কর্মীদের যে মতামত, সে মতামত
প্রকাশ করতে পারলো না, হয়তো হুট করেই তাদের কাছে একটা কিছু চলে আসলো এবং সে অনুসারে তাদের কাজ করতে হচ্ছে, তাহলে কিন্তু এই এই দ্রুত যে সিদ্ধান্ত গ্রহণ হলো এটাকে কিন্তু পজিটিভলি কর্মী নিতে পারে না, বিধায় কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু একটা বিভেদ দেখা যাবে, একটা গ্যাপ তৈরি হবে। আবার দেখো ইন্টারফেয়ার অফ পলিটিক্যাল পার্টি, এখানে সেটা যেভাবেই হোক না কেন ব্যবস্থাপনার মধ্যে চলছে এবং কর্মীদের যে শ্রমিক সংঘ আছে, কিন্তু দেখা গেল ওই শ্রমিক সংঘের মধ্যে যদি পলিটিক্যাল পার্টি ইনভলভ হয়ে যায় এবং একটা প্রতিষ্ঠানকে যদি সেটা ডমিনেট করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানেও কর্মীদের মধ্যে বা কর্মীদের সাথে ব্যবস্থাপনার কিন্তু একটা দূরত্ব তৈরি হয়। কেননা এই এই যে আমাদের মানে প্রতিষ্ঠানের যে নিজের স্বার্থ, সেই স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হয়। এবং এই বিভিন্ন কারণে আসলে বাংলাদেশের যে শিল্প সম্পর্ক, সেই শিল্প সম্পর্কে কিন্তু অবনতি ঘটছে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার পরের যে টপিক সেটি নিয়ে একটু আমরা কথা বলি। সেটি হচ্ছে আমাদের পরের টপিক্সের যদি আমরা যাই তাহলে বলবো যে মেজার্স অফ ইমপ্রুভিং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন বাংলাদেশ। আসলে আসলে আমরা দেখবো যে মানের, আমরা এতক্ষণ অবনতির কথা বললাম, কিন্তু আসলে এই মানের উন্নতির জন্য আমরা কি কি করতে পারি, এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে ডিজাইনিং অবজেক্টিভস এন্ড পলিসিস, এখানে বলা হচ্ছে যে উদ্দেশ্য এবং নীতিমালার যে নকশা প্রণয়ন করার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের এই এই যে যে শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক, বা আমরা যদি বলি যে ম্যানেজমেন্ট এমপ্লয়ির যে সম্পর্ক, এই ম্যানেজমেন্ট এমপ্লয়ির সম্পর্কটাকে আমাদের উন্নয়নের জন্য কি করা যেতে পারে, এটি কিন্তু আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু। এখানে বলছে ডিজাইনিং অবজেক্টিভস এন্ড পলিসিস, অর্থাৎ প্রতিষ্ঠানের যে শিল্প সম্পর্ক, সেই শিল্প সম্পর্ক উন্নয়নের জন্য যে প্রয়োজন এর উদ্দেশ্য এবং নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা। এবং এই ধারণাটি কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে ইনভলভ যতগুলো পার্টি থাকবে সবার কাছে কিন্তু এটাকে এক্সপোজ করা এবং সবাই যেন এটাকে বোধগম্য হয় সেই বিষয়টাকে নজর দেয়। এবং আমরা আরো একটি বিষয় খেয়াল করতে পারি যে এখানে মজুরি এবং বেতন প্রশাসন বা কর্মী সংগ্রহ এবং নির্বাচন, যেটা আমরা বলছি রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন যে প্রসিডিউর, এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ওয়েজেস এন্ড স্যালারিজ অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে মানে বেতন এবং মজুরি প্রশাসনের সঙ্গে কিন্তু এটা ইনভলভ থাকতে হবে। কর্মীদের যে কল্যাণমূলক বিষয়, ওয়েলফেয়ার ফর ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাপনা বা আমাদের যে কর্মী বা এমপ্লয়ি তাদের যে ওয়েলফেয়ার সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। টেকিং পার্ট ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে একটু আগে বললাম গণতান্ত্রিক মানসিকতা তৈরি করতে হবে এবং ব্যবস্থাপনায় যেন কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে। তারপরে আমরা যদি দেখি যে ইন্ডাকশন ট্রেনিং এর কথা এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে কর্মনীতি, নিয়োগের শর্ত, শৃঙ্খলা, কল্যাণ এবং পরিকল্পনা সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু সরবরাহ করতে হবে। এবং এই প্রতিষ্ঠানের যে যারা কর্মী থাকবে তারা যেন ওয়াকিবহাল হয়, তারা যেন জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে, সেদিক থেকে কিন্তু সুদৃষ্টি রাখতে হবে। তাহলেই দেখা যাবে যে হয়তো এই শিল্প সম্পর্কের কিন্তু উন্নয়ন ঘটবে। এরপরে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে, সেটা চাকরির নিরাপত্তা হোক বা কর্মের নিরাপত্তা হোক বা কর্ম পরিবেশে বিভিন্ন ধরনের নিরাপত্তা হোক, সেটা যেটাই হোক না কেন, সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ধরনের কার্য পরিবেশগত যে ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি এবং দুর্ঘটনা রোধে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইভেন আরো একটি বিষয়, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটেও তারপরে তাহলে সে রেমেডি হিসেবে, অর্থাৎ এর পরিত্রাণমূলক কি হতে পারে বা সেক্ষেত্রে বা কি ক্ষতি হলে, এই যে কম্পেনসেশনের কথা আমরা একটু আগে বললাম যেটা 1923 সালে ছিল, সে অ্যাক্ট অনুসারে সেটি কি পরিমাণ কার্যকর হবে বা কি পরিমাণ কার্যকর হয় সেই জিনিসটিও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমাদের নিরাপত্তা এখন বর্তমানে কেমন আছে এবং নিরাপত্তা জনিত কোনো ক্ষতি হলে আমরা সেখান থেকে আবার কর্মীরা কি পরিমাণ মানে সেটার পাবে, তোমার হচ্ছে ক্ষতিপূরণ পাবে, এই ক্ষতিপূরণ প্রশাসন যেন এটাকে ঠিক করে এবং এটার একটা স্বচ্ছতা থাকতে হবে এবং এটার একটা নীতিও থাকতে হবে, নীতির সেই বাস্তবায়নও থাকতে হবে, তাহলেই দেখবো যে শিল্প সম্পর্ক উন্নয়ন করবে। এরকম শ্রমিক সংঘের সঙ্গে অবশ্যই একটা প্রতিষ্ঠানের ভালো সম্পর্ক থাকতে হবে। আমরা যেটা বললাম যে একটা গণতান্ত্রিক একটা মন মানসিকতার একটা মনোভাব তৈরি করতে হবে এবং যাতে করে শ্রমিক সংঘের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আমরা এরকম ইফেক্টিভ কমিউনিকেশনের কথা বলতে পারি, যে একটা প্রতিষ্ঠানের ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ থাকতে হবে, কখনো কমিউনিকেশন গ্যাপ দেওয়া চলবে না এবং দূরত্ব সৃষ্টি করা যাবে। আরেকটি বিষয় নেপোটিজম এন্ড কারাপশন, দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। এটা দেখবো যে কখনোই কিন্তু এখানে স্বজনপ্রীতি কিংবা কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। আরেকটা বিষয় পলিটিক্যাল ইন্টারভিউজ এন্ড কালেকশন বার্গেনিং, এখানে পলিটিক্যাল যে মানে ইন্টারভেনশন থাকবে, অর্থাৎ পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স থাকবে, প্রভাব থাকবে এবং যেটা কালেকটিভ বার্গেনিং থাকবে, এটার উপরে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আমাদের যে যৌথ দর কষাকষি, সেই যৌথ দর কষাকষির মাধ্যমে কিন্তু এই সম্পর্কটাকে আরো বেশি উন্নয়ন করা সম্ভব
কিন্তু এখানে পলিটিক্যাল যে ইন্টারভেনশন থাকবে বা প্রভাব থাকবে, সেই প্রভাব থেকে কিন্তু প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে। আমরা দেখলাম এই জিনিসটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা বিষয় যাচ্ছি, সেটা হচ্ছে যে ফ্যাক্টরস ইন কনসিডার্ড। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরস ইন কনসিডার্ড ইন ইন্টারভেনশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আর দেশের প্রেক্ষাপটে বলি, আমাদের যে উন্নত রাষ্ট্র বা যে the factors to be considered in determining industrial relations in developed and underdeveloped country, আসলে কি কি ফ্যাক্টর আছে আমরা সবাই জানি যে এখানে কি কি ফ্যাক্টর আছে। যেমন দেখো, শিল্পায়নের যে মাত্রা, তারপরে গণতন্ত্রের চর্চা, মানে স্টেট ইন্টারভেনশন, অর্থাৎ এখানে তোমার বিভিন্ন ধরনের জিনিস আমরা লক্ষ্য করতে পারি। এরপরে আমরা খেয়াল করতে পারি লেভেল অফ আমি একটু বলি যে লেভেল অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রির মাত্রাটা কিরকম, এটা একটি ব্যাপার। এবং গণতন্ত্রের চর্চা, আমরা বলছি যে প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, সেটার অবস্থা কিরকম। এবং এমপ্লয়মেন্টের যে লেভেল, কর্মসংস্থানের যে লেভেল, সেই লেভেলটির উপরে কিন্তু নির্ভর করে। তাহলে এখানে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেভেলপড অ্যান্ড আন্ডার ডেভেলপড যে কান্ট্রিজ রয়েছে আমাদের, অর্থাৎ যে উন্নত এবং অনুন্নত রাষ্ট্র রয়েছে, সেই উন্নত এবং উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে আমরা মানে চিহ্নিত করতে পারবো যে আসলে কর্মসংস্থানের স্তরের উপর কিন্তু শিল্প সম্পর্কের অবস্থা অনেকাংশে নির্ভর করে। এবং যে দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ বেশি হবে, সে সকল দেশে কিন্তু উন্নত শিল্প সম্পর্ক তোমার হচ্ছে বিরাজ করবে, এরকমটা ধরে নেওয়া হয়। এরপরে মজুরির কথা যদি আমরা বলি, তাহলে মজুরি এবং মুনাফার হার, অর্থাৎ যেসব দেশে মজুরির হার এবং প্রতিষ্ঠানের মুনাফার একটি অংশ শ্রমিকদেরকে দিয়ে দেওয়া হবে, সে সকল দেশে কিন্তু তোমার হচ্ছে শিল্প সম্পর্ক বিরাজ করবে, ভালো শিল্প সুসম্পর্ক বিরাজ করবে। অন্যথায় কিন্তু সেগুলোর অন্য দেশগুলোতে কিন্তু সেগুলো থাকবে না। এরকম বিভিন্ন জিনিস রয়েছে। যেমন আমরা যদি বলি যে উন্নত কার্য পরিবেশের কথা বলতে পারি, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বলতে পারি, রাষ্ট্রীয় হস্তক্ষেপ, আইনের শাসন, আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ইন্টারভেনশন বলা হচ্ছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ ল, তারপরে দেখো স্ট্রং ট্রেড ইউনিয়ন যদি থাকে সেক্ষেত্রে, এবং এই যে অপরচুনিস্ট লিডার অফ ট্রেড ইউনিয়ন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কনসাসনেস অফ ওয়ার্কার্স, অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে সচেতনতা, সেই জিনিসটা আমরা এখানে লক্ষ্য করতে পারি। অর্থাৎ এই জিনিসগুলো এটা হচ্ছে মূল্যায়নের মাপকাঠি বলা যেতে পারে। অর্থাৎ এটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা বলতে পারি যে একটি দেশ উন্নত বা একটি দেশ অনুন্নত। তো এই ছিল আমাদের এখানকার বিষয়বস্তু। আমরা এবারে পরেরটাতে যাব, লেবার ল। লেবার লতে আমরা লেবার ল দেখতে পাচ্ছি যে লেবার ল মিটিগেটস দ্য রিলেশনশিপস বিটুইন ওয়ার্কার্স। আসলে এখানে আমরা দেখছি যে লেবার ল মিটিগেটস দ্য রিলেশনশিপস বিটুইন ওয়ার্কার্স, এমপ্লয়িং এন্ট্রিজ, ট্রেড ইউনিয়নস এন্ড গভর্নমেন্ট। আর এটা আসলে দেখো যে কালেকটিভ লেবার ল রিলেটস টু দ্য, আমরা অলরেডি এই কথাগুলো বলেছি, রিলেশনশিপ বিটুইন এমপ্লয়িজ, এমপ্লয়ার্স এন্ড ইউনিয়নস। ইন্ডিভিজুয়াল লেবার ল কনসার্নস এমপ্লয়িজ রাইট অ্যাট ওয়ার্ক থ্রু দ্য কন্ট্রাক্ট ফর ওয়ার্ক। এই লেবার ল আমরা কিছুক্ষণ আগেই বলেছি। তো তারপরে আমি বলছি যে দেখো এই যে বিভিন্ন সময়ে কিন্তু এই নিয়োগ এবং চাকরির শর্তাবলী, কিশোর শ্রমিক নিয়োগ, বা তাদের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি বা নিরাপত্তা সম্পর্ক, এই বিভিন্ন জিনিস নিয়ে, বা এই যে আমরা বলি যে কর্মঘণ্টা বা ছুটি, তারপরে মজুরি বা মজুরি পরিশোধ, মজুরি বোর্ড, দুর্ঘটনাজনিত বিভিন্ন কারণ, বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের ল হয়েছে। আমরা সেই জিনিসগুলো একটুখানি এখানে আনার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমি অলরেডি বলেছি। তারপরে এখানে বলছি দেখো যে আমরা এই যে ল এর কথা যেটা বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি ল 1965, এখানে স্পষ্ট লেখা। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর্ডিন্যান্স, এখানে দেখো যে বিভিন্ন ধরনের আইন হতে পারে। লস ইন বাংলাদেশে বর্তমানে যে আইনগুলো রয়েছে সেগুলো কেমন, কারখানা আইন 1965, শিল্প সম্পর্ক অর্ডিন্যান্স 1970, এরপরে এই যে মজুরি পরিষদ আইন 1936, এরকম অনেক কিছু আছে। এরপরে শ্রমিকদের ক্ষতিপূরণ আইন আমরা অলরেডি বলেছি এগুলো কথা, 1923, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1957 কথা আমরা বলি। আবার পরবর্তীতে কিন্তু সংশোধন হয়েছে। আবার ইপিজেড এমপ্লয়ার্স ওয়েলফেয়ার, এগুলো বিভিন্ন ধরনের কিন্তু আইন লক্ষ্য করা যায়। এরপরে আমরা দেখব যে
মানে এই ল গুলোর আসলে গুরুত্ব কতটুকু, এই জিনিসগুলো আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, কর্মমর্যাদা, রিডিউসিং রিস্ক, নট এনহ্যান্সিং চাইল্ড লেবার, ট্রেড ইউনিয়ন, এগুলো হচ্ছে গুরুত্ব। আমরা দেখতে পাই যে ইনক্রিজিং দ্য অপরচুনিটি অফ কালেকটিভ বার্গেনিং, অর্থাৎ এখানে যে যৌথ দরখাস্ত খুশি সেই মানে যৌথ দরখাস্ত বিভিন্ন সুযোগ সৃষ্টি হয়। এরপরে রিডিউসিং লেবার ডিসপিউট, অর্থাৎ শিল্প বিরোধের যে নিষ্পত্তি সেটি সম্ভব হয়। আবার স্বাস্থ্য রক্ষা নিশ্চিত হতে পারে, প্রভিশন অফ হেলথ এবং সিকিউরিটি এবং সোশ্যাল সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে যে সামাজিক যে নিরাপত্তা সেটি, মিনিমাম ওয়েজেস, এখানে কর্মীরা অবশ্যই মিনিমাম ওয়েজেস পায়, লিগ্যাল দি এইড, তারা একটা সাহায্য পায়। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই লেবার ল এর এক একটা ইম্পর্টেন্স। আমরা এবারে দেখো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। আহ, আশা করি তোমরা আমাদের সাথে ছিলে এবং তোমাদেরকে ষষ্ঠ ক্লাসে অর্থাৎ ষষ্ঠ ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পঞ্চম ক্লাস থেকে তোমাদের বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে।